আলাইকুম। আমি শাহরিয়ার জামিল নৌশাদ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইজি এডুকেশন ভিডিতে। অলরেডি আমি ভেক্টরের উপর পার্ট 1 এবং পার্ট 2 আপলোড করে দিয়েছি। আজকে আমি পার্ট 3 নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পার্ট 3তে আমরা যা যা শিখব তার মধ্যে আছে ভেক্টরের বিভাজন, ভেক্টরের উপাংশ নির্ণয়, ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয়, স্কেলার গুণ বা ডট গুণ কিভাবে করব আমরা, ভেক্টরের গুণ বা ক্রস গুণ, ভেক্টর গুণ বা ক্রস গুণ কি সেগুলো আমরা ধাপে ধাপে জানব। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট ভেক্টরের বিভাজন এবং 2 নম্বর পয়েন্ট ভেক্টরের উপাংশ একসাথে দেখব, কারণ এই দুইটা টপিক একটা আরেকটার সাথে খুব বেশি রিলেটেড। আচ্ছা, তাহলে কি লিখে রেখেছি আমরা সেটা একবার পড়ব আগে। একটি ভেক্টর রাশিকে 2 বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টর বিভাজন বলে। আচ্ছা, তাহলে এখানে ওনারা কি বলতে চাইলো? আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি যখন আমাদের দুইটা ভেক্টর থাকবে, একটা ভেক্টর হচ্ছে 0 থেকে a পর্যন্ত, আরেকটা ভেক্টর হচ্ছে o থেকে c পর্যন্ত, তখন আমরা সেই ভেক্টরগুলোকে যোগ করতে পারতাম এবং যোগ করলে সেক্ষেত্রে আমাদের একটা লব্ধি আসতো, যেটা হচ্ছে যদি বলি x এবং y এর সমষ্টি আসতো হচ্ছে লব্ধি, এবং সেটা হতো কর্ণ বরাবর, তাই না? অর্থাৎ এই যে এখানে যে r, সেই r বরাবর আসতো। আচ্ছা, এইখানে আমাদের কাজ করতে হবে ঠিক উল্টো, অর্থাৎ আমাদেরকে এই r ভেক্টরটা দেয়া আছে এবং এই ভেক্টরটাকে আমাকে দুইটা ভাগে ভাগ করতে হবে যে এই ভেক্টরটা কতটুক x অক্ষের উপর হচ্ছে আছে, আর এই ভেক্টরটা কতটুক y অক্ষের উপরে আছে। অক্ষের উপরে আছে বলতে কি বোঝালাম? আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি। যেমন একটা বল আমরা যখন হাওয়ায় নিক্ষেপ করি, দূরে পাঠাইতে চাই, ধরলাম বাউন্ডারির শেষ প্রান্তে একটি ফিল্ডার আছে এবং সে হচ্ছে বলারকে বলটি নিক্ষেপ করলো। তাহলে সে কি করে? বলটি আকাশের দিকে নিক্ষেপ করে এবং দেখা যায় যে বলটি একটা ড্রপ খেয়ে হয় ফিল্ডারের হাতে চলে যায়, বলারের হাতে চলে যায়, তাই না? তো বলটি যখন নিক্ষেপ করে, বলটি কিন্তু হাওয়ায় একই সাথে উপরের দিকে ওঠে, আবার সামনের দিকেও যায়। মানে ধরলাম এটা একটা ফ্ল্যাট সারফেস, কেউ একজন বলটা এইভাবে নিক্ষেপ করলো, এই অবস্থানে থাকা একটা মানুষের কাছে সেই বলটি গিয়ে পৌঁছালো। তাহলে একই সাথে বলটি সামনেও যাচ্ছে, আবার বলটি উপরেও যাচ্ছে, তাই না? সামনেও যাচ্ছে, উপরেও যাচ্ছে। একটা সময় এই জায়গাটাতে গিয়ে বলটা পড়লো। তাহলে যেই লোকটি নিক্ষেপ করলো সে একটি নির্দিষ্ট দিকে, একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে বলটা নিক্ষেপ করে। তো এই দিকটা, অ্যাঙ্গেলটা এমন হবে যে সেটা সামনের দিকেও যাচ্ছে, আবার উপরের দিকেও যাচ্ছে। তাহলে এই বলের দুইটা উপাংশ থাকে। একটা উপাংশ হচ্ছে সামনের দিকে যাওয়ার জন্য দায়ী, আরেকটা উপাংশ হচ্ছে উপরে ওঠার জন্য দায়ী, তাই না? আমরা যদি যথেষ্ট উপরে উঠায় বলটা না মারি, তাহলে ওই লোকটার কাছে যাবে না, তার আগে কোথাও ড্রপ খেয়ে যাবে। আর যদি আমরা অনেক বেশি উঁচুতে মারি, তাহলে দেখা যাবে ওই লোকটা পর্যন্ত যাবে না, অনেক উঁচুতে পড়ে আবার নিচে পড়ে যাবে। তাই কি বুঝতে পারলাম তো আমরা যে আমাদের যে লব্ধির মানটা, অর্থাৎ যেই পরিমাণ বলে আমরা নিক্ষেপ করব, তার দুইটা উপাংশ থাকে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটাই হতে পারে আমাদের প্রথম পয়েন্ট, যেটা হচ্ছে ভেক্টরের উপাংশ নির্ণয়। আমরা সামনে দেখব যে আমরা কিভাবে উপাংশ নির্ণয় করছি। আচ্ছা, তাহলে কিভাবে এই ভেক্টরটাকে বিভাজন করে আমরা এই আর ভেক্টরের জন্য দুইটি উপাংশ নির্ণয় করতে পারি সেটা আমরা দেখি। আমরা এই যে এই চিত্রটাকে যদি ভালো করে দেখি, আমরা দেখব এখানে দুইটা ত্রিভুজ আছে। একটা হচ্ছে ও বি এ অর্থাৎ এইটি, আরেকটি হচ্ছে ও বি সি অর্থাৎ এটি। আবার আমরা যদি আরও ভালো করে খেয়াল করি, দেখব এই ত্রিভুজটাতে আমাদের হচ্ছে দুইটা মান দেওয়া আছে। একটা হচ্ছে এক্স এর মান, আর একটা হচ্ছে আর এর মান। আমরা এই বাহুটার মান জানি না যে এই বাহুটার মান কি। ঠিক আছে, তাহলে প্রথম ত্রিভুজটি নিয়ে আগে কাজ করি। এটাকে আমি নাম্বার দিলাম 1 নাম্বার। তাহলে 1 নাম্বার ত্রিভুজে যদি এটা আমাদের সূক্ষ্মকোণ হয়, আমরা যেই দুইটা বাহুর মান জানি সেগুলো নিয়ে কাজ করি। তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, যেটা আমরা জানি না, এটা আমরা অ্যাভয়েড করব। তাহলে অপর দুই বাহু হচ্ছে একটি ভূমি, একটি অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে ও এ, আর অতিভুজ হচ্ছে ও বি। ভূমি বাই অতিভুজ কিসের অনুপাতকে নির্দেশ করে?
কবরীভূত দিয়ে অর্থাৎ কসের অনুপাতকে প্রকাশ করে, এবং এখানে আমাদের সূক্ষ্মকোণ হবে আলফা। বোঝা গেল কি? তাহলে যেহেতু আমরা আর এর উপাংশ বের করব এবং আমরা যেহেতু আর এর উপাংশ বের করব, আর কোনটি? আর হচ্ছে এই ওবি, তাই না? এই ওবি হচ্ছে আর। তাহলে আরটাকে সমানের ওই পাশে আমরা পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে কি হবে? দেখতে এরকম হবে, ও এ সমান ও বি কজ আলফা, রাইট? এটাকে যদি আমি আরেকটু ভালো করে লিখি তাহলে হবে আর কজ আলফা। তাহলে এটি কি? এটি হচ্ছে আর এর উপাংশ। কোন দিকে? ও এ বরাবর। ও এ কোনটা? ও এ হচ্ছে এক্স। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের আর এর উপাংশ আমরা কিভাবে বের করে ফেললাম? আপনারা তো বুঝেছেন। তাহলে সেটা হবে আর কস আলফা। আমরা এখন ওয়াই অক্ষ বরাবর বের করি। ওয়াই অক্ষ বরাবর যখন বের করতে যাব, দেখব আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করলে আমরা ওয়াই অক্ষকে টাচই করতে পারবো না। আমরা যদি 2 নাম্বার ত্রিভুজ অর্থাৎ ও বি সি নিয়ে কাজ করি, ত্রিভুজ ওবিসি নিয়ে কাজ করি, তাহলে দেখা যাবে এখানে আমরা 2টা বাহুর মান জানি। একটা হচ্ছে এই বাহুটি, আরেকটি হচ্ছে এই বাহুটি। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের সূক্ষ্মকোণটি কোনটি হবে? আমাদের সূক্ষ্মকোণ হবে এই অ্যাঙ্গেলটি হবে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তাহলে ও সি এটা হচ্ছে আমাদের লম্ব, ও সি হচ্ছে লম্ব, আর আমাদের অতিভুজ হচ্ছে ওবি। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে কোন অনুপাতকে নির্দেশ করে? এটা হচ্ছে সাইন আলফা। একইভাবে আমরা ওসি এর পরিবর্তে লিখে দিতে পারি ওয়াই, আর ওবি এর পরিবর্তে লিখে দিতে পারি আর, এবং এই পাশে হচ্ছে সাইন আলফা। তাহলে আমরা সহজেই বলতে পারবো ওয়াই অক্ষ বরাবর আর ভেক্টরের উপাংশ হবে আর সাইন আলফা। ঠিক আছে? তাহলে আমরা ভেক্টর বিভাজন খুব ভালোভাবে বুঝে গেলাম, এবং কিভাবে একটি ভেক্টর যেটি হচ্ছে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, সেই ক্ষেত্রে তাদের উপাংশগুলো কিভাবে বের করতে পারবো আমরা বুঝে গেলাম। তাহলে একটু আমি কাছাকাছি লিখি যে আমাদের এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ হলো আর কজ আলফা, ওয়াই অক্ষ বরাবর আর এর উপাংশ হলো আর সাইন আলফা। আর এইটা তখনই অ্যাপ্লাই হবে যখন ভেক্টর দুটি পরস্পর লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করবে। ঠিক আছে? তাহলে আমরা উপাংশের আরেকটি অংশ বাকি আছে, সেটা দেখে ফেলি। আচ্ছা, তাহলে আমরা শিখে ফেললাম যখন দুইটি ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে তখন তাদের এক্স অক্ষ বরাবর উপাংশ কী হবে এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ কী হবে। কিন্তু যদি এমন হয় যে যখন উপাংশ দুইটি লম্ব নয়, এমন ঘটনা ঘটবে, অর্থাৎ এই বিন্দু থেকে দুইটা অক্ষ বের হয়ে গেল, একটা হচ্ছে এক্স অক্ষের দিকে এক্স অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর না, সেই ওয়াই অক্ষ থেকে একটু সরে উপরের দিকে চলে গেল, তাহলে সেই ক্ষেত্রে তো মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রির চেয়ে কম হবে। এমত অবস্থায় আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ কীভাবে বের করব, তার মান কি হবে? আমরা এখানে এই অংশটাকে সহজে বুঝে নিব, আমরা জটিলতায় যাব না, আমরা জাস্ট এই যে সূত্রটা আছে সেটা মনে রাখব। এই সূত্রটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন আমাদের উপাংশ দুইটি লম্ব হবে না, তখন আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশটি কী হবে? এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ হবে আর সাইন বিটা, আর সাইন বিটা। এই যে এখান থেকে দেখলে বুঝতে পারবো এক্স অক্ষের জন্য কোনটা অ্যাপ্লাই করতেছে উপরে? বিটা। এক্স অক্ষের জন্য উপরে হচ্ছে বিটা, আর হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। নিচের অংশটা তো দুইটাতেই সেম, কিন্তু উপরের অংশটাতে চেঞ্জ। কোথায় চেঞ্জ? ওয়াই এর জন্য আমরা আলফা বলতেছি, আর এক্স এর জন্য আমরা বলতেছি বিটা। তাহলে এই দুইটা ছোট ছোট পরিবর্তন যদি খেয়ালে রাখতে পারি যে ওয়াই এর জন্য কোনটা অ্যাপ্লাই করতেছি উপরে, এক্স এর জন্য কোনটা অ্যাপ্লাই করতেছি, তাহলে এটা আমাদের জন্য মনে রাখা অত্যন্ত সহজ। আশা করি আপনারা খুব সহজে ধরতে পারছেন ভেক্টর বিভাজন কী জিনিস, অর্থাৎ ভেক্টরকে আমরা কিভাবে দুইটি উপাংশে ভাগ করব এবং ভেক্টরকে দুইটি উপাংশে ভাগ করে সেই উপাংশগুলো কিভাবে নির্ণয় করব। তাহলে এখন আমরা 3 নম্বর পয়েন্টে চলে যাব।
আমাদের 3 নাম্বার পয়েন্টটি হচ্ছে ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে একক ভেক্টর কিভাবে নির্ণয় করব? একক ভেক্টর নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? সংজ্ঞাটি পড়ি। কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে বা করা হলে ওই ভেক্টরের দিকে বা বরাবর বা সমান্তরালে একক ভেক্টর পাওয়া যায়। অর্থাৎ আমাদের কাছে যদি কোনো ভেক্টর থাকে এবং তার যদি আমরা মান বের করি, তাহলে ওই ভেক্টরটিকে তার মান দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব আমাদের ভেক্টরের সমান্তরালে বা বরাবর বা ওই ভেক্টরের দিকেই একক ভেক্টর। যেমন আমরা উদাহরণ হিসেবে একটি ভেক্টর এ কে নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমাদের একটি ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, তার ভেক্টর মান দেওয়া আছে হচ্ছে xi প্লাস yj প্লাস zk। তাহলে আমরা এ ভেক্টরের মান বের করব। মান বের করার জন্য তার দুই পাশে দুইটি মডুলাস সাইন দিয়ে দিলাম এবং সেটার একটি স্কেলার মান আসলো, যেটা হচ্ছে এ। আমরা দেখতে পাচ্ছি তার উপরে কোনো ভেক্টর সাইন নাই, অর্থাৎ এটা একটি স্কেলার মান, তাই না? আচ্ছা, আমি একটি ভেক্টর পাইলাম এবং ওই ভেক্টরেরই একটি স্কেলার মান পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে? একক ভেক্টর বের করতে হবে। তাহলে একক ভেক্টরকে প্রকাশ করি কি দিয়ে? ছোট হাতের এ, তার উপর একটি ক্যাপ দিয়ে, তাই না? তাহলে একক ভেক্টর সমান আমাদের এ ভেক্টর এবং ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরটি কত? এ ভেক্টরটি হচ্ছে xi প্লাস ওয়াই জে প্লাস জেডকে এবং এ ভেক্টরের মান হচ্ছে √x² প্লাস y² প্লাস z²। বাস, সিম্পলি আমরা একক ভেক্টর বের করে ফেলতে পারবো। আমরা যখন অঙ্কগুলো করব সেখানে আমাদের অনেক ক্ষেত্রে একক ভেক্টর বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই এই অংশটুকু জানা থাকলেই বের করে ফেলতে পারবো কিভাবে একক ভেক্টর বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা 4 নম্বর পয়েন্টটি দেখব। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে স্কেলার গুণ বা ডট গুণ কিভাবে আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটি পড়া যাক। যখন দুইটি ভেক্টর রাশিকে গুণ করে একটি স্কেলার রাশি পাওয়া যায়, তখন ওই গুণকে ডট গুণ বলে। অর্থাৎ দুইটি ভেক্টর রাশি আমাদেরকে দেওয়া থাকবে এবং তাদেরকে গুণ করার পর আমরা যেই ফলাফলটা পাবো সেটা হবে একটি স্কেলার রাশি। যদি এমনটা হয় তাহলে সেই গুণ করার প্রসেসটাকে আমরা বলবো ডট গুণ। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে কি করা হলো? একটা ভেক্টর দেওয়া হলো এ, আরেকটা ভেক্টর দেওয়া হলো বি এবং তাদের আলাদা আলাদা মানও দেওয়া আছে প্রত্যেক অক্ষ বরাবর। তাহলে সেক্ষেত্রে আমরা ডট গুণটা কীভাবে করব? আমরা ভেক্টর দুইটাকে পাশাপাশি লিখে তাদের মাঝখানে একটি ডট দিয়ে দিব। ঠিক আছে, তাদের মাঝখানে একটি ডট দিয়ে দিব, তাহলেই হয়ে গেল ডট গুণ। এখন ডট গুণ এ আর ভিকে ডট গুণ করলে কি হবে? এ আর ভিকে ডট গুণ করলে আমরা এ ভেক্টরের মান গুণ ভি ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল পাবো। এ ভেক্টরের মান গুণ ভি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল পাবো। মনে থাকবে তো? যেমন এখানে আমরা দেখছি যে এই বিন্দু হতে, যদি এটাকে নাম দিই ও বিন্দু হতে, একটি ভেক্টর চলে গেল এই দিক বরাবর যার মান হচ্ছে এ, আবার ও বিন্দু হতে আরেকটি ভেক্টর চলে গেল এই বরাবর যার মান হচ্ছে বি এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। যদি এই ভেক্টরের জন্য আমি ডট গুণ করতে চাই তাহলে কি হবে? এ ডট বি সমান এ ভেক্টরের মান গুণ বি ভেক্টরের মান গুণ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটাকে লিখতে হবে কস থিটা আকারে। বুঝে গেলাম? আচ্ছা, এখানে আবার আমি একটা অংশ এভাবে লিখেছি এ, তারপর হচ্ছে বি কস থিটা। এইভাবে লেখার কারণ কি? এইভাবে লেখার কারণ হচ্ছে এখানে বি কস থিটা হচ্ছে এ এর দিকে, এ এর দিকে বি এর উপাংশ। ঠিক আছে, এ এর দিকে বি এর উপাংশ। আবার এটাকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তাই না? আমরা সহজে দুইটা কথা ধরতে পারলাম যে এই অংশটা হচ্ছে এ এর দিকে বি এর উপাংশ অথবা এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ। আবার আমরা এবার বিটাকে বাইরে রেখে এটাকে ভিতরে রাখতে পারি। তাহলে দেখতে হবে কেমন? দেখতে হবে বি ইন্টু এ কস থিটা। এমনটা হলে কি হবে? এমনটা হলে হবে বি এর উপর এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা ডট গুণ করে সেখান থেকে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, বি এর উপর এর লম্ব বিক্ষেপের মান বের করতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ, অঙ্ক করার সময় এটা কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস দেখি। যখন আমরা গুণ করব, ভেক্টর গুণগুলো যখন আমরা দেখব, তখন দেখব যে আই আই গুণ হবে, যে গুণ হবে, কে গুণ হবে। ঠিক আছে, আবার দেখব আই যে গুণ হবে, জে কে গুণ হবে, কে আই গুণ হবে। অর্থাৎ যতভাবে গুণ করা সম্ভব ছিল সবগুলোই এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে যখন আই গুণ করব তখন কত হবে? 1 হবে।
যখন যে যে গুণ করব তখন 1 পাবো, কে কে গুণ করলে 1 পাবো। বিষয়টা কেন এমন হবে? কারণ আই এবং হচ্ছে জে এবং কে, এগুলো কাকে নির্দেশ করে? এগুলো অক্ষকে নির্দেশ করে। অর্থাৎ যদি আমাদের এটা হচ্ছে মূলবিন্দু হয় ও, তাহলে এক্স অক্ষকে নির্দেশ করে আই, ওয়াই অক্ষকে নির্দেশ করে হচ্ছে জে, এবং জেড অক্ষকে নির্দেশ করে হচ্ছে কে। রাইট? জেড অক্ষকে নির্দেশ করে হচ্ছে কে। তাহলে যদি আই এবং আই গুণ করি তাহলে কি দুইটা ভেক্টর একই দিকে যাচ্ছে? দুইটা ভেক্টর যদি একই দিকে যায় তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। এবং আমরা ডট গুণের ক্ষেত্রে দেখি যে আমরা এখানে cos থিটা ব্যবহার করি, তাই না? তাহলে cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1, অর্থাৎ cos 0 ডিগ্রি সমান 1। এই জন্য যখন একই অক্ষ বরাবর দুইটি ভেক্টর আমরা পাবো আই আই, জে জে, কে কে, তখন প্রত্যেক ক্ষেত্রে cos 0 ডিগ্রির মান আসবে 1। ইজিলি বুঝে গেলাম। আচ্ছা, যখন আই ইন্টু জে হবে, দেখেন একটা হচ্ছে আই আর একটা হচ্ছে জে, তাহলে মধ্যবর্তী কোণ কত হলো? 90 ডিগ্রি। তাহলে আবার আগের মতো যদি cos থিটার পরিবর্তে 90 ডিগ্রি বসাই তাহলে মান কত আসবে? 0। এই জন্য আই জে কে কে আই প্রত্যেক ক্ষেত্রে মান 90 ডিগ্রি হয়, এই জন্য প্রত্যেক ক্ষেত্রে মান 0 আসে। কারণ সেক্ষেত্রে cos থিটার মানই তো আসবে 0, যার সাথে গুণ করব সবাই 0 হয়ে যাবে। বোঝা গেল কি? আচ্ছা, তাহলে আমরা এই অংশটুকু মনে রাখব যে এই একক ভেক্টরগুলো গুণ করলে কি হয়, আই আই গুণ করলে কি হয়, জে জে গুণ করলে কি হয়, বা হচ্ছে জে কে গুণ করলে কি হয়। আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন ভিডিওটা একটু পিছনের দিকে টেনে আবার দেখেন, খুব সহজে বুঝে যাবেন। এখন আমরা সর্বশেষ পয়েন্ট অর্থাৎ 5 নম্বর পয়েন্টটি দেখব। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে ভেক্টর গুণ বা হচ্ছে ক্রস গুণ কিভাবে করে। আচ্ছা, দুইটি ভেক্টরের যে গুণে একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে ক্রস গুণ বা ভেক্টর গুণ বলে। অর্থাৎ আমি এবার দুইটা ভেক্টরই গুণ করব, কিন্তু ফলাফল হিসেবে নতুন একটি ভেক্টর আসবে। অর্থাৎ ডট গুণের মতো স্কেলার রাশি আসবে না, স্কেলার মান আসবে না। দুইটি ভেক্টর গুণ করে ক্রস গুণ বা ভেক্টর গুণের ক্ষেত্রে নতুন একটি ভেক্টর রাশি আসবে আবার। তাহলে কিভাবে হবে? যেমন হচ্ছে একটি ভেক্টর এ এবং বি, এই দুইটাকে আমি গুণ করলাম, ঠিক আছে? গুণ করার ফলে আমি পাইলাম হচ্ছে এ বি সাইন থিটা। কিন্তু এটা ভেক্টর হলো কিভাবে? এগুলো তো সব নির্দিষ্ট মান। তাহলে ভেক্টর হওয়ার জন্য এই সামনের সাইনটি দায়ী। এটা হচ্ছে একটি একক ভেক্টর, অর্থাৎ আমাদের এ এবং বি এর উপর একটি লম্ব দিক বরাবর একক ভেক্টর, যেটা হচ্ছে এ এবং বি অক্ষের সাথে লম্ব দিকে আছে। অর্থাৎ এ যদি হয় এক্সের দিকে এবং ভি যদি হয় ওয়াইয়ের দিকে, তাহলে এই অ্যানটি হচ্ছে জেড অক্ষ বরাবর। এটা যদি হয় এক্স, এটা হয় ওয়াই, তাহলে এটা হবে জেড অক্ষ বরাবর এই অ্যান একক ভেক্টরটি। বুঝতে পারলাম? এই জন্য আমরা যখন দুইটি ভেক্টরকে ক্রস গুণ করব তখন আমরা নতুন একটি ভেক্টর রাশি পাবো। ওকে, তাহলে এই একক ভেক্টরের মান যদি আমরা 1 ধরে নেই তাহলে আমরা সি সমান এই অংশটি পাই। এই অংশটিকে এইভাবে প্রকাশ করার একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটি হচ্ছে যদি আমরা দুইটি ভেক্টরকে ক্রস গুণ করি এবং সেই ভেক্টর দুটি যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা ক্রস গুণ করে ওই সামান্তরিকেরই ক্ষেত্রফল বের করতে পারবো। কিভাবে? আমরা এই চিত্রটা ভালো করে দেখি, যেখানে এ ভেক্টরটি হচ্ছে এটি এবং বি ভেক্টরটি হচ্ছে এটি, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এর মানে এই চিত্রটা পুরোপুরিভাবে এই সূত্রটাকে বা এই অংশটুকুকে সাপোর্ট করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অংশ, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি সাইন থিটা। এটাকে যদি আমরা ভাঙায় ভাঙায় লিখি তাহলে দেখব এ হচ্ছে ওপি, তাই না? এ হচ্ছে ও থেকে পি পর্যন্ত, অর্থাৎ এই ওপি। আর বি সাইন থিটা হচ্ছে এই যে এই অংশটি, ঠিক আছে? বি সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি আর এস। এই যে এটা হচ্ছে বি সাইন থিটা, এর পরিবর্তে আমরা লিখতে পারি আর এস, অর্থাৎ আর থেকে এস পর্যন্ত। এটা কিভাবে হলো? এই যে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা কি? লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে
সাইন, আমি একটু লিখে দেখাই। তাহলে এখানে হচ্ছে সাইন থিটা সমান লম্ব হচ্ছে RS, ঠিক আছে। আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে ভেক্টর বি, সহজে অল্প কথায় লিখে ফেললে ভেক্টর বি। তাহলে RS বের করতে হলে আমাকে কি করতে হবে? এটা এই পাশে গুণ করতে হবে না? তাহলে ভি ভেক্টর সাইন থিটা সমান RS, তাই না? তো আমি ভি সাইন থিটাকে রিপ্লেস করে RS লিখতে পারি। RS লিখে দিলাম, তাহলে একটা হচ্ছে ওপি আর একটা হচ্ছে RS। এখন ওপিটা কি? ওপিটাকে যখন ভালো করে দেখব তখন দেখব এই সামান্তরিকেরই সে হচ্ছে ভূমি, তাই না? ও থেকে পি পর্যন্ত হচ্ছে এই সামান্তরিকের ভূমি, আর RSটি হচ্ছে এই সামান্তরিকেরই উচ্চতা, যেটা হচ্ছে R থেকে S পর্যন্ত। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। অর্থাৎ কোনো সময় যদি আমাদেরকে দুইটি ভেক্টর দেওয়া থাকে, একটি হচ্ছে এ ভেক্টর এবং আরেকটি হচ্ছে বি ভেক্টর, এবং আমাদেরকে যদি বলে যে এই এ এবং বি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করছে, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা কি করব? জাস্ট এগুলোকে গুণ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব সামান্তরিকের ক্ষেত্রফল। খুবই সহজে বুঝে গেলাম। আচ্ছা, সেই ক্ষেত্রে একক ভেক্টরগুলো, আয়ত একক ভেক্টরগুলোর গুণফল কি হবে? এখানে আমরা দেখি যে হচ্ছে আই আই গুণ হয়েছে, আবার যে যে ক্রস গুণ হয়েছে, কে কে ক্রস গুণ হয়েছে, প্রত্যেক ক্ষেত্রে 0 আসলো। কেন আসলো? আমরা জানি আমাদের এই যে সূত্রটাতে আমরা হচ্ছে সাইন থিটা ইউজ করলাম, তাই না? তাহলে সাইন যখন থিটা আমরা লিখি তখন আমাদের দেখতে হবে অক্ষগুলোর মধ্যবর্তী কোণ কত। যখন আমরা হচ্ছে দুইটা অক্ষই আমাদের কে গুণ হবে, তাহলে কে একটা ভেক্টর হচ্ছে কে আর একটাও কে, তাহলে দুইটা একই দিকে যাচ্ছে, তাই না? যদি দুইটা একই দিকে যায়, এটা ধরলাম হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স, একই দিকে দুইটা ভেক্টর গেল, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0। এই জন্য সবগুলো 0 হয়ে যাচ্ছে এখানে এটাও 0, এটাও 0, এটাও 0। কিন্তু যখন হচ্ছে একটা আই এবং আরেকটা জে গুণ হচ্ছে তখন কি হচ্ছে? যখন একটা আই এবং একটা জে গুণ হচ্ছে তখন আমাদের সাইন হচ্ছে 90 ডিগ্রি পাচ্ছি আমরা। সাইন পাচ্ছি আমরা 90 ডিগ্রি। কেন? কারণ আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, জে এবং কে এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, কে এবং আই এর মধ্যেও অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এখানে জে আই এবং কে কোত্থেকে আসলো? আমরা এইটা দেখার জন্য এই যে এখানে চলে যাব। তাহলে আমাদের একক ভেক্টরের জন্য যদি আমরা এভাবে মান বের করি যে আমাদের এ আর বি এর মান হচ্ছে 1, তাহলে এর মান 1 বসাই দিলাম, বি এর মান 1 বসাই দিলাম, এবং আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা ভেবেই নিলাম যে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে চিত্রটা কেমন হবে? অর্থাৎ এই দিকে একটা ভেক্টর গেছে, আবার এই দিকে একটা ভেক্টর গেছে, দুইজনের মানই হচ্ছে 1 করে, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? এ এর মান 1 বসাই দিলাম, বি এর মানও 1 বসাই দিলাম। এই যে এখানে দেখতে পারবো আমরা আই আর জে থেকে বের করেছি সূত্রে আই এবং জে সাইন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে আই আর জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আই এর মান 1, জে এর মান হচ্ছে 1, ঠিক না? 1 বসাই দিলাম। তাহলে এই পুরো অংশটা ক্যালকুলেশন করলে আসে 1। অর্থাৎ আমাদের আলটিমেটলি লম্ব একক ভেক্টরটা থাকে, লম্ব একক ভেক্টর যেটা হচ্ছে এন। তাহলে আই আর জে এর লম্ব একক ভেক্টরকে, এইটা তো হচ্ছে আই, এইটা হচ্ছে জে, এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করে আই, আর এইটা হচ্ছে ওয়াইকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে জে। তাহলে জেড অক্ষ বরাবর যে আছে সেই তো এক্স এবং ওয়াই অক্ষের থেকে লম্ব দিকে আছে, ঠিক না? তাহলে আই এবং জে এর লম্ব দিকে আছে হচ্ছে ভেক্টর কে। তাহলে সেক্ষেত্রে লম্ব দিকের একক ভেক্টরটি আমরা বিবেচনা করব। আই এবং জে এর লম্ব দিকের একক ভেক্টর কে, জে এবং কে এর লম্ব দিকের একক ভেক্টর আই, কে এবং আই এর লম্ব দিকের একক ভেক্টর জে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করি আমি খুব সহজে বলার চেষ্টা করেছি এবং আপনারাও বুঝতে পারবেন যদি ভিডিওটাকে দেখেন। একবারে যদি না বুঝেন আমি বলবো আরও একবার দেখেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।